একটু শেষ করতে গোটা বইটাতে। এরপরের যে বইয়ের সলিউশনসগুলো যেগুলো করাবো সেগুলোকে পার্টে পার্টে করাবো, তাহলে তোমরা রেগুলার ভিডিওস পাবে। তো যাই হোক, আশা করবো তোমরা কমপ্লিটলি ভিডিওগুলো দেখবে এবং অপেক্ষা যে করে থাকছো তারা 2-3 দিন 4 দিন ধরে, আশা করছি তাদের অপেক্ষার ফল তোমরা পাবে যখন এই কোশ্চেন্সগুলো তোমরা সলভ করে এখান থেকে প্র্যাকটিস করবে। তো আর সময় নষ্ট না করে চলে যাবো আমরা ডাইরেক্টলি কোশ্চেন্সে। তো এখানে দেখো কোশ্চেন নাম্বার 1 পার্সেন্টেজের থেকে অর্থাৎ শতকরা থেকে আমাদের কি দেওয়া আছে, বলছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় কত? 60। 15% বৃদ্ধি করলে একটি সংখ্যার বৃদ্ধি 60 হয়, প্রকৃত সংখ্যাটি কত? অর্থাৎ যে পরিমাণ বৃদ্ধি হয়, বৃদ্ধির পরিমাণটা আমাকে 60 বলা আছে, অর্থাৎ 60 বলা আছে, আর বৃদ্ধি আমি করছি কত পার্সেন্ট? 15%। তো এই ধরনের কোশ্চেনকে সলভ করবো কীভাবে? দেখো, আমি 15% ইনক্রিজ করছি আর 60 বৃদ্ধি হচ্ছে, তার মানে বলতে পারি অ্যাকচুয়াল যে সংখ্যাটা সেটাকে যদি 100 মনে করো, তাহলে 100 এর 15% মানেই হচ্ছে 60। তাহলে 15% মানে যদি 60 হয়, তাহলে প্রকৃত সংখ্যা হচ্ছে 100%। তাহলে 100%-এর ভ্যালু কত সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটা কত হবে? 60 ডিভাইডেড বাই 15 ইন্টু 100। তাহলে 15 আর 4 60 অর্থাৎ 400। তাহলে অ্যাকচুয়াল যে সংখ্যাটা আমাদের সেটা কত? সেটা হচ্ছে 400। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, বলছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? অর্থাৎ 12% দাম বাড়াচ্ছি আর 19.2 টাকা দাম বাড়ছে, তাহলে আমি বলতে পারি 12%-এর ভ্যালুই হচ্ছে 19.2 টাকা। তাহলে 12%-এর ভ্যালু যদি এত হয়, তাহলে বইটির বর্ধিত মূল্য চেয়েছে। বর্ধিত মানে দাম বেড়ে যাওয়ার পরে। মনে রাখবে, যদি বইটির প্রকৃত মূল্য 100 হয়, সেখানে 12% দাম বাড়া মানে 12 টাকা দাম বাড়া মানে আলটিমেটলি বইয়ের দামটা 112% হয়ে যায়। বইয়ের অরিজিনাল দামকে যদি আমি 100% ধরি, তাতে 12%-এর ইনক্রিজ হওয়ার মানে আলটিমেটলি বইটার দাম 112%, অর্থাৎ বর্ধিত মূল্য হবে 112%। তাই আমরা ডিরেক্টলি এখানে 112% বের করব, অর্থাৎ 19.2 বাই 12 ইন্টু 112%। তাহলে এখানে কাটাকাটি আমাদেরকে করতে হবে। তো কাটাকাটি দেখুন, পয়েন্ট তুললে তো এর নিচে একটা 0 আছে। এবার কাটাকাটি যদি করি, তাহলে 4 3 12, এদিকে আমার 30 হবে, 4 2 8, 4 8 32। আরও কাটতে পারি আমরা, 2 14-তে 28, এখানে কাটলে 2 15-তে 30। ঠিক আছে, তো এখানে কাটাকাটি যদি করা যায়, তাহলে 3 দিয়ে কাটি, 3 5 15, 3 6 18, 3 4 12, অর্থাৎ 64 ইন্টু 14 বাই 5 এলো। তো উপরটাকে গুণ করে নিই, 14 4 56, 6 হাত থেকে কত? 5, আর 14 6 84, আর 5 89, এত বাই 5। তো এটাকে ভাগ করতে হবে, তো আমি ভাগ না করে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে নিচে আমার 10 হয়ে যাবে আর উপর হয়ে যাবে 2 6 12, 2 হাতে থাকলো 1, 2 9 18 একে 19, 2 8 16 একে 17, আর দশমিকের জন্য এক ঘর পর দশমিক, অর্থাৎ 179.2। তাহলে এটা হয়ে যাবে বইটির বর্ধিত মূল্য। পরবর্তী দেখো, 3 নম্বর কি দেওয়া আছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? মানে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? আগে দাম ছিল 180 টাকা, বেড়ে হলো 216, তাহলে বাড়লো কত টাকা? এদিকে 6 আর এদিকে হচ্ছে 3, 36 টাকা দাম বাড়লো। আর আগে কত ছিল? 180 ইন্টু 100%। এটাই হচ্ছে পার্সেন্টেজ বের করার নিয়ম, যে পূর্বের ভ্যালু আর কত ইনক্রিজ হলো সেটা উপরে ইন্টু 100%। তো একটা করে 0 কাটতে পারি, 18 1 18, 18 2 36, অর্থাৎ 2 ইন্টু 10 20%। তাহলে কত পার্সেন্ট বইটির দাম বাড়লো? 20%। 4 নম্বর বলছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে 3টে সংখ্যা আমাকে বলা আছে, 1 2 3। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 20% 25% কম। তাহলে আমি 3 নম্বর সংখ্যাটাকে যদি 100 ধরি, তাহলে প্রথম সংখ্যাটা এর থেকে 20% কম মানে 20 কম মানে 80 হবে, আর এটা 25% কম মানে 100 এর 25% মানে কত? 25 কম, অর্থাৎ এটা হলো 75। তো আমাকে এবার বলেছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি প্রথম থেকে কত কম? কত কম? 5 কম। তাহলে পার্সেন্টেজে যদি বের করতে যাই, তাহলে 5 ডিভাইডেড বাই কার থেকে কম বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির থেকে কত কম? তো যার থেকে কম বলেছে সেটা নিচে হয়। এগুলো আমি যখন চ্যাপ্টার ওয়াইজ করেছিলাম তখন তোমাদের কিন্তু বলেছি। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে এখানে কত হবে? এখানে আমাদের 5 দিয়ে 5 15-তে 75, ঠিক। আচ্ছা, এখানে আমাদের বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম, তাহলে এখানে আমাদের নিচে 80 হবে। আমাদেরকে এখানে প্রথম সংখ্যা থেকে, কার থেকে কম বলেছে? প্রথম সংখ্যার থেকে কম, তাহলে যার থেকে কম সেটা নিচে হবে। তাহলে 5 দিয়ে করলে 5 16-তে 80,
আর 4 4 16, 4 25 100, 25/4% মানে 6.1/4%। তো এটা হলো আমাদের কি কত পার্সেন্ট কম, এটা অ্যান্সার বেরিয়ে গেল। 5 নম্বর দেখো বলছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% আর 40% কম। বাস ভাড়া, ট্রেন ভাড়া আর ট্যাক্সি ভাড়া। তাহলে বলছে বাস আর ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে এত কম। তো ট্যাক্সি ভাড়াকে আমি যদি 100 ধরি, তাহলে বাস ভাড়া হচ্ছে ট্যাক্সি ভাড়ার থেকে 50% কম মানে 50, আর ট্রেন ভাড়া হচ্ছে 40% কম মানে ট্রেন ভাড়া হচ্ছে 60। ঠিক আছে, ট্যাক্সি ভাড়া থেকে এত কম। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত সেটা বের করতে বলেছে, যে ট্রেন ভাড়াটা বাস ভাড়ার কত পার্সেন্ট বেশি বা কম নয়, কত পার্সেন্ট। তাহলে ট্রেনের ভাড়া 60 আর বাসের ভাড়া হচ্ছে 50 ইন্টু 100%, তাহলে বেরিয়ে যাবে। তাহলে 50 দিয়ে কাটলে 2 আর 60 দুনা 120%। তার মানে এই ট্রেন ভাড়াটা বাস ভাড়ার 120%। 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। তাহলে সংখ্যাটি কত বলছে, 75-এর সাথে কোনো একটা সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটা হয়। মানে ধরে নাও 75, তার সাথে কোনো একটা সংখ্যা এক্স, এই এক্সের 75% যোগ করলে সেই সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ এক্স পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত আমাদের বের করতে বলছে। তার মানে 75 প্লাস, এখানে যদি 75-এর নিচে পার্সেন্ট তুললে নিচে 100 আসে, 25 3 75, 25 4 100, অর্থাৎ 3x/4 = x। অর্থাৎ এখান থেকে আমি এক কাজ করতে পারি, 75 = x - 3x/4। তো এদিকে লসাগু করলে এখানে উপরে আমার x বাই আসবে, x/4, আর এদিকে আসবে 75। তাহলে x এর মান কত হলো, 75 2 এ 150 ইন্টু 2 এ 300, x এর মান হলো 300। অর্থাৎ সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 300। তো দেখো এবার কোশ্চেন নাম্বার 7 আমাদের বলছে কি, যে x এর 20%, y এর 30% হলে y x এর কত শতাংশ। x এর 20%, y এর 30% হলে y x এর কত পার্সেন্ট, y x এর = x এর কত পার্সেন্ট, মানে এটার ভ্যালু বের করতে হবে আমাদেরকে। তো আমি এখান থেকে y/x যদি বের করতে নিই, তাহলে দেখো পার্সেন্ট কাটা, 0 0 কাটা, 2/3 আসবে। তো y/x করলে দেখো x কে এদিকে পাল্টি খাওয়ালাম, 3 কে এদিকে। তো এই মানটা যদি আমি এখানে পুট করে দিই, তাহলে 2/3 ইন্টু 100%, অর্থাৎ 200/3%। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, x - y এর 50% = x + y এর 30% হলে y x এর কত শতাংশ। y x এর কত শতাংশ এটা বের করতে হবে। আর দেওয়া আছে আমাকে x - y এর 50% = x + y এর 30%। তো দেখো দুই দিক থেকে পার্সেন্টেজগুলো কাটা যাবে, 0 0 গুলো কাটা যাবে। এখানে আমি এক কাজ করতে পারি, x + y ডিভাইডেড বাই x - y করলে 5/3 হবে। এটাকে এদিকে পাল্টি খাওয়ালাম, 3 কে এদিকে পাল্টি খাওয়ালাম। এবার যদি আমি উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া করে দিই, যোগভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে উপরে পাবো 2x আর নিচে পাবো 2y। এটা আমি অনেকবার করিয়েছি এর আগেও সুবিধা স্যারের চ্যাপ্টারগুলোতে, 5 + 3/5 - 3। তার মানে উপরে x/y = আমি পাচ্ছি 8/2 অর্থাৎ 4। তাহলে x/y এর মান আমি পেলাম 4, কিন্তু আমার তো y/x লাগবে, তাহলে y/x মানে 1/4, তাহলে 1/4 ইন্টু 100%। ওকে, তো কাটাকাটি যদি করা যায় 4 দিয়ে, তাহলে কত আসলো 25, দ্যাট ইজ 25%। তো এটা হচ্ছে এর অ্যান্সার। পরবর্তী দেখো 9 নম্বর, এক ব্যক্তি ভাতা মানে ডিএ মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন এত টাকা হলে মূল বেতন কত। যে ডিএটাই হচ্ছে 140%, তাহলে বেতন তো 100%, তার উপরে আবার 140% ডিএ, মানে 240% হচ্ছে তার বেতন, সেটা হচ্ছে 36,000 টাকা। তাহলে মূল বেতন অর্থাৎ 100%, মানে যেটাকে বেসিক আমরা বলে থাকি, সেটা কত হবে, 36,000 ডিভাইডেড বাই 240 ইন্টু 100, এত টাকা হবে তার মূল বেতন। তো কাটাকাটি করতে পারি, একটা জিরো কাটলাম, 12 দিয়ে করলে 12 2 24, 12 3 36, অর্থাৎ 3000, আর 2 5 10, তাহলে 5 3 15,000, তাহলে 15,000 টাকা হচ্ছে তার মূল বেতন। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম হবে। তো একটা হচ্ছে ট্রেন ভাড়া, একটা হচ্ছে বাস ভাড়া। আমাকে বলা হচ্ছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, অর্থাৎ এটা যদি 100 বলি,
তাহলে এটা হচ্ছে 160। তাহলে আমাকে উল্টোটা বের করতে দিয়েছে যে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। কম তো সেই 60ই হবে, তাই না? কিন্তু এবার নিচে যে ভ্যালুটা করব, কার থেকে কম বলেছে? ট্রেন ভাড়ার থেকে কত কম। তো নিচে হবে আমার 160 ইন্টু 100%। তো এটা কাটাকাটি করলে 0 0 কাটি, 2 3 6, 2 8 16, আর 4 2 8, 4 25 100, 75/2 অর্থাৎ 37.1/2%, এত কম। পরবর্তী দেখো 11 নম্বর, 160-এর 15%-এর সাথে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে? 160-এর 15% মানে 5 3 15 আর বাই 5 20-তে 100, এত। এর সাথে কত যোগ? তো ধরে নিলাম x যোগ দিলে সেটা 240-এর 25% মানে হচ্ছে 1/4 এর সাথে সমান হবে। 25% মানে কি 25/100, কাটাকাটি করলে 1/4। তো এখান থেকে x এর ভ্যালু বের করব। তো 0 0 কাটো, 2 8 16, মানে x প্লাস 24 ইজ ইকুয়াল টু 4, এদিকে হলো 60। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো? 36। 36 আর 4 40, 2 60। তাহলে সেই মানটা যে যার সাথে যেটা যোগ দিচ্ছি সেই মানটা কত? সেটা হচ্ছে 36। পরবর্তী দেখো বলছে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। অরুণ আর বরুণ, তাহলে বরুণের আয় অরুণের থেকে কত কম? অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, মানে এর যদি 100 টাকা আয় হয় এর 130 টাকা। তাহলে আমাকে বলেছে যে বরুণের আয় অরুণের থেকে শতকরা কত কম। এমনিতে তো 30ই কম, কিন্তু যখন শতকরা বের করব কার থেকে কম? অরুণের থেকে। তাহলে 130 নিচে হবে ইন্টু 100%। 0 0 কাটা গেল, অর্থাৎ 300/13%। তো এটাকে আমাদেরকে দশমিকে আনতে হবে, উত্তর যেহেতু দশমিকে আছে। তো 13 2 করলে 13 2 26, হাতে থাকে কত? 4, 40 হলো, 13 3 39, অর্থাৎ 23 পয়েন্ট সামথিং হবে। অপশান দেখে নিলাম, একটাতেই এরকম অপশান আছে যে 23-এর, তাহলে 23.07%, এটা আমার অ্যান্সার। চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? দেখো চিনির মূল্য 20% বাড়লো মানে আগে যদি চিনির দাম ছিল 100 টাকা, তাহলে এখন চিনির দাম 120। এবার মনে রাখবে খরচ এটা হচ্ছে দাম মানে প্রাইস, আর এটা কনজামশন মানে ব্যবহার। মনে রাখবে প্রাইস এবং ব্যবহার যদি আমরা খরচাটা একই রাখতে চাই তাহলে এদের যে রেশিওটা সেটা মানে পুরোপুরি উল্টো হবে। অর্থাৎ আগে খরচ দেখো দাম ছিল 100, সেটা হয়ে গেছে 120। তাহলে আগে যদি ব্যবহার 120 হতো, তাহলে এখন ব্যবহার করতে হবে 100 গ্রাম, মানে ব্যবহার কমাতে হবে। এটা পুরোপুরি রিভার্স করলে তবেই একমাত্র দেখো খরচটা আলটিমেটলি যে খরচ হলো এই দুটোকে গুণ, মানে দাম ইন্টু ব্যবহার, দাম ইন্টু ব্যবহার মানেই তো খরচ। তাহলে 100 ইন্টু 120, 100 ইন্টু 120, সেম থাকছে খরচটা পরিবর্তন হচ্ছে না। তো সেই জন্য রেশিওটা উল্টো হয়। ঠিক আছে, তো আমাদের বের করতে বলেছে দ্রব্যের ব্যবহার কত কমাবো। 120 থেকে 100 করে দিচ্ছি, অর্থাৎ 20 ইউনিট কমাচ্ছি। কতর মধ্যে? 120-এর থেকে 20 ইউনিট কমিয়ে দিচ্ছি ইন্টু 100%। তাহলে 20 6 120, 2 3 6, 2 50, তাহলে 50/3 মানে 16.1/3%, এতটা কমাতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর দেওয়া আছে কি, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে আবার আগের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের কত কমাতে হবে? মানে আগে তার যদি 100 টাকা বেতন ছিল, বেতন বেড়ে গিয়েছে 20%, এখন তার বেতন 120। এখন এই বেতনটাকে কত কমাবো, এর উপরে কত পার্সেন্টেজ কমাবো যাতে 100-তে ফেরত যায়। তাহলে 100-তে ফেরত গেলে বেতন কমাতে হবে 20 টাকা, কিন্তু পার্সেন্টেজে যদি বের করি তাহলে কত? 120-এর মধ্যে 20 টাকা মানে কত পার্সেন্ট, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 20 6 120, 2 3 6, 2 50, তার মানে 16.2/3%। আই থিঙ্ক এখানে আগেরটা এটা 16.2/3% হবে, এটা 1 আছে, এটা 16.2/3% হবে। ওকে ওকে, তো এটা দেখে নিলে আই থিঙ্ক তোমরা একই জিনিসে ছিল, সেম টু সেম 16.2/3%। এবার হচ্ছে পরেরটা, যেটা 15 নাম্বার বলছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হলো? তো জেনারেল কনসেপ্ট বলছে যদি ব্যক্তির বেতন 100 টাকা থাকতো, বেড়ে গিয়ে হয়েছে কত? 120, যেহেতু 20% বেড়েছে, এটা 20% বৃদ্ধিতে। এবার আবার তার বেতনটা কমলো, কত কমলো? 20% কমলো। তো 120-এর 20% মানে কত হয়? 20% মানে 1/5,
তাহলে 5 মানে হচ্ছে 24, অর্থাৎ 24 কমে গিয়েছে মানে 96। তাহলে বর্তমানে তার বেতন হলো 96। তাহলে বলছে আলটিমেটলি তার বেতনটা তো কমলোই, সেটা কত কমলো? 100 থেকে 96 অর্থাৎ 4 টাকা বেতন কমেছে। তাহলে 4 ডিভাইডেড বাই আগে বেতন ছিল 100 ইন্টু 100% অর্থাৎ 4%। তো 4% তার বেতন হ্রাস হয়েছে। তো এই ধরনের কোশ্চেনকে এটা তো একটা অ্যাপ্রোচ, আদারওয়াইজ একটা ফর্মুলা মনে রাখবে এখানটাতে, সেটা হচ্ছে যে কোনো কিছুকে যদি প্রথমে মানে দেখো এই ফর্মুলাটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, এই ফর্মুলাটাকে তোমরা ব্যবহার করতে পারো। তো প্রথমে 20% বেড়েছে অর্থাৎ প্লাস 20, তারপরে 20% কমেছে অর্থাৎ মাইনাস 20, আর এখানেও তাই 20 ইন্টু মাইনাস 20 ডিভাইডেড বাই 100। তো আলটিমেটলি এত পার্সেন্টই কী হবে? উত্তর হবে। যদি মাইনাসে আসে তাহলে কমবে, আর যদি প্লাসে উত্তর আসে তার মানে বাড়বে। তো 20 তো এখান থেকে কাটাই গেল, প্লাস মাইনাসে মাইনাস, 20 400, 400কে 100 দিয়ে ভাগ দিলে 4, তাহলে -4% এটার মান এলো। তার মানে তার যে বেতন আলটিমেটলি 4% কমেছে। নেক্সট হচ্ছে 16 নম্বর। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? তাহলে এখানে আয় মানে ইনকাম, ব্যয় মানে এক্সপেন্ডিচার এবং সঞ্চয় মানে সেভিংস। তিনি তার আয় যা করেন, ধরে নিচ্ছি তিনি 100 টাকা আয় করেন, তার মধ্যে 10% সঞ্চয় করেন, মানে 100 টাকার 10% মানে 10 টাকা তিনি সঞ্চয় করেন, তার মানে 90 টাকা খরচা করেন। এবার তার আয় কমে গিয়েছে 10%, অর্থাৎ আগে 100 টাকা আয় হতো, এখন তার 90 টাকা আয় হয়, কিন্তু তিনি সঞ্চয়টা কমাননি। তিনি যত টাকা সঞ্চয় আগে করতেন তত টাকাই সঞ্চয় করছেন। তাহলে তিনি খরচা করছেন কত? এখন 80 টাকা খরচা করছেন, মানে 80 ইউনিট খরচা করছেন। তাহলে বলছে তার এই যে খরচটা সেটা তো কমে গেল, তো সেই খরচটা কত পার্সেন্ট কমলো? 90 থেকে 80 হলো, অর্থাৎ 10 কমলো। আগে করতেন 90, তাহলে ইন্টু 100%, এত পার্সেন্ট তার খরচ কমে গিয়েছে। তাহলে 10 9 90, 9 দিয়ে করলে 11 পূর্ণং 1/9% তার খরচ কমে গিয়েছে। কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% আর 30% বৃদ্ধি হলে মোটের উপর বৃদ্ধি কত? তো এই ধরনের ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%টা ইউজ করব। প্রথমে 20% বেড়েছে, পরে 30 বেড়েছে, তারপরে 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, অর্থাৎ এদিকে হলো 50, আর 0 0 0 0 কাটলে 3 আর 2 3 2 না 6, অর্থাৎ 56%। মোটের উপরে 56% কিন্তু বৃদ্ধি হয়েছে। পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল। বৃদ্ধি বা হ্রাসের হার কত? তাহলে এখানেও একই ফর্মুলা ইউজ হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। ওকে, তো এখানে এক্স প্রথমে কি বৃদ্ধি, তাহলে প্লাস 20, তারপরে 10% হ্রাস অর্থাৎ -10, প্লাস 20 ইন্টু -10/100, এত পার্সেন্ট আলটিমেটলি বেরোবে। সরি, 20 থেকে 10 চলে গেলে হলো 10, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, একটা 0 কাটবে 2, তাহলে 10 থেকে 2 চলে গেলে 8%। উত্তরটা কী ছিল? উত্তরটা কি পজিটিভ এলো না নেগেটিভ এলো? উত্তরটা আমাদের পজিটিভ হয়ে গেল, তাই 8% বৃদ্ধি হবে আলটিমেটলি। একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত? মানে দুবারই হ্রাস হয়েছে, তাহলে এবার কি হবে? -40 -10 ফর্মুলার প্লাস -40 ইন্টু -10/100%, তাহলে -40 আর -10 -50, আর এখানে মাইনাস মাইনাস আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে, 0 0 0 0 কাটবে, 4 1 4, তো 50 থেকে 4 চলে গেলে -46%। তার মানে আলটিমেটলি যে হ্রাস হলো সেটা কত হলো? সেটা হলো 46%। দুবার যথাক্রমে হ্রাস হয়েছে, ঠিক আছে, তাহলে দুবার যেহেতু হ্রাস হয়েছে তাহলে দুবারই মাইনাস করে, তাহলে আলটিমেটলি কত হ্রাস হলো? 46%। ওকে, পরবর্তী দেখে নাও 20 নম্বর। বলছে পরীক্ষায় পাসের নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? একটি পরীক্ষায় 5 নম্বর কত? 36%। এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষায় মোট নাম্বারটা কত? পাসিং মার্কস 36%, আর 190 পেয়েও 35-এর জন্য সে ফেল করেছে, তার মানে আমি বলতে পারি আরও যদি সে 35 পেত তাহলে সে পাস করত, অর্থাৎ 225 নম্বর যদি সে পেত সে পাস করত, আর পাসিং মার্কস 36%, তাহলে 36% মানেই হচ্ছে
25, তাহলে 100% অর্থাৎ টোটাল মার্কস সেটা কত হবে 225/36 ইন্টু 100। এটা হয়ে যাবে পরীক্ষার টোটাল নম্বর। তো এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি যদি করতে দিই 3 12তে কত হয় 36, 3 7 21, 3 5 15, আবার 3 দিয়ে কাটবে 3 4 12, 3 25 75 আর 4 25 100, তাহলে 25 25 625 এটা হচ্ছে টোটাল নম্বর। নেক্সট দেখো 21 নম্বর, একটি পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? এক পরীক্ষায় পাসের নম্বর কত ছিল 30% ছিল, 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে সেম বলতে পারি যে 95 নম্বরই হচ্ছে পাসিং পার্সেন্টেজ, অর্থাৎ 30%-এর মান হচ্ছে 95, তাহলে 100%-এর মান কত 95/30 ইন্টু 100। তো কাটাকাটি করতে পারি। ওকে, তো এটাকে 5 দিয়ে কাটি, 5 6 30, 19 5 95, 2 3 6, 2 50 100। আচ্ছা, এখানে একটু গন্ডগোল হচ্ছিল, এখানে বলেছে 10 নম্বরের জন্য পাস করলো, ফেল করলো না, পাস করেছে, মানে 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে পাসিং মার্কসের থেকে 10 নম্বর বেশি পেয়ে গেছে, তাহলে আলটিমেটলি পাসিং মার্কসটা হচ্ছে 75, তাহলে 30%-টা 75 হবে, এটা 95 নয়। তাহলে 5 6 30, 5 15-তে 75, আর 2 3 6, 2 50 100 করলাম, 3 5 হচ্ছে 15, তাহলে 5 5 25, 250 নাম্বার, এটা হচ্ছে পরীক্ষার মোট নম্বর। পরবর্তী 22 নাম্বার কি বলছে, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেলে আয় কত বাড়বে বা কমবে? অর্থাৎ ট্রেনের ভাড়া 20% বেড়েছে কিন্তু যাত্রী সংখ্যা আবার 20% কমে গেছে, তাহলে কমে গেলে আয় কত বাড়বে বা কমবে? তো এই ধরনের কোশ্চেনগুলো সেমভাবে করব যে ট্রেনের ভাড়া বেড়েছে 20% কিন্তু যাত্রী সংখ্যা কমে গেছে -20, প্লাস 20 ইন্টু -20/100%, এই ফর্মুলাটা এখানেও আমরা অ্যাপ্লাই করব। তো 20 কাটা গেল, আলটিমেটলি কাটা গেলে পরে আলটিমেটলি 4%, তার মানে 4% আলটিমেটলি কি কমবেই। তো যখনই দেখবে এরকম দুটো মান থাকে, দুটো মান সেম থাকে আর একটা বাড়ে একটা কমে, তাহলে মনে রাখবে আলটিমেটলি সেক্ষেত্রে কমবেই। আর সেটা কত কমবে, এই যে মানটা দেওয়া আছে তার স্কোয়ার, এত বাই 100%, এত কমবে। 400/100 মানে 4% কমবে। কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? তো এটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা করে থাকি, এমনি লিনিয়ারেও করা যাবে, বাট ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝতে সুবিধা হয়। এটা ইংরেজি এবং এটা ম্যাথস, ঠিক আছে। এই যে ডায়াগ্রামটা, এটা ফেলের ডায়াগ্রাম, মানে ফেল করেছে কতজন তাদের ডায়াগ্রাম। 15, সবার প্রথম দেখব উভয়টা কী দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল করে কতজন 15%, আর ম্যাথসে ফেল করে কত, মানে ইংরেজিতে ফেল করে 40% আর গণিতে ফেল করে 30। এই যে 40% ইংরেজিতে ফেল করে, এর মধ্যে কিছুজন আছে যারা ম্যাথসও ফেল করে, তারা কত, এই 15%, কারণ এটা তো কমন। তাহলে শুধুমাত্র ইংরেজিতে, অর্থাৎ অনলি ইংরেজিতে ফেল করে কত, 40-এর থেকে 15 বাদ দাও 25%, আর শুধু ম্যাথসে ফেল করে কত, 30-এর থেকে 15 বাদ দাও 15%। এরা শুধু ম্যাথসে ফেল করে, এরা শুধু ইংরেজিতে ফেল করে, আর এরা দুটোতেই ফেল করে। তাহলে সবগুলোকে অ্যাড করে দাও, 25 5 30, 10 40, 50 55, তার মানে 55% স্টুডেন্ট এরকম আছে যারা ফেল করেছে, আর বাকিরা দুটো বিষয়ই পাস করে গেছে। মানে 25% আছে যারা অন্তত একটা বিষয় হলেও ফেল করেছে, আর বাকি বাঁচলো যেটা, বাকি বলতে কত হবে 45%, কারণ টোটাল তো 100%ই হবে ছাত্র, তাহলে বাকি 45% এরা উভয় বিষয় পাস করেছে। নেক্সট দেখে নিই 24 নম্বর, একই রকম কনসেপ্ট। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে, 40% উভয় বিষয়ে পাস করে। ডায়াগ্রাম ড্র করব। সর্বপ্রথম দেখে নেবে উভয়টা কি দেওয়া আছে, পাস না ফেল। তো উভয়ের ব্যাপারটা পাস দেওয়া আছে, তাহলে এটা পাসের ডায়াগ্রাম, আর সেটা মাঝখানে লিখে নিলে 40% উভয় বিষয়ে পাস করে। ওকে, ইংরেজি আর হিন্দি। ইংরেজিতে 60% পাস করে, আর হিন্দিতে দেওয়া আছে 70%। তাহলে শুধু ইংরেজিতে কত হবে, 60-এর থেকে 40 বাদ দিলে 20, আর শুধু হিন্দিতে কত হবে, 70 থেকে 40 বাদ দিলে 30। তাহলে পাস করলো আলটিমেটলি কতজন, 40 আর 30-এ 70 আর 20-তে 90, তাহলে 90% পাস করেছে অন্তত একটাতে হলেও, তাহলে বাকি 10% দুটোতেই ফেল করে গিয়েছে। নেক্সট দেখো, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো 1,00,000
80,000-এর উপরে প্রথম বছর বাড়বে কত? 10%। তো 10%-এর মানে মনে রাখবে ফ্র্যাকশনে কনভার্ট করলে এটা 1/10 হয়। তাহলে পরের বছর গিয়ে সেটা হয়ে যাবে 11/10। তারপরের বছর গিয়ে আবার হবে 11/10। তো এই জাস্ট আমাদেরকে করতে হবে। এটা আলটিমেটলি 2 বছর পরে জনসংখ্যা আমার বেরিয়ে যাবে। তো দুটো করে জিরো আমরা কাটা দিই, তাহলে গুণ করলে দুটো জিরো তো হবেই। এবার এখানে গুণ করলে 11 8 88 8 হাতে থাকে কত? 11 8 88 8 হাতে থাকে 8, 11 11 আর 8 19। এর সাথে আবার একটা 11 গুণ, অর্থাৎ 0 0। তো 11 8 88 8 হাতে থাকলো 8, 11 9 99 আর 107 হাতে থাকবে 10, 11 11 আর 10 21, 217800। তো এটা হচ্ছে এর অ্যান্সার। একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে এই ধরনের কোশ্চেনকে কীভাবে করব? 3 বছর যেহেতু দিয়েছে, তাহলে দেখো 10% মানে হচ্ছে 1/10। তোমরা এইভাবে লিখবে 10 11 10 11 10 11, তিনটাকে গুণ করে দেবো 1000 আর 1331। এটা হচ্ছে বর্তমানে জনসংখ্যা, এটা 3 বছর আগের জনসংখ্যা। তাহলে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে এটা, অর্থাৎ আমি বলতে পারি যে এই 1331 মানেই হচ্ছে এই জিনিসটা। তাহলে 1000 মানে কত সেটা বের করলেই হয়ে যাবে 3 বছর আগের জনসংখ্যা। তো আই থিঙ্ক এখানে যা মনে হচ্ছে 6 দিয়ে এটা কাটাকাটি চলে যাবে, 6 1 6, 6 3 18 1, ওকে 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা 6000 অ্যান্সার আসবে। অর্থাৎ আজ থেকে 3 বছর আগের জনসংখ্যা ছিল 6000 জন। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? 40% ইংরেজি বই আছে, তাহলে 40% ইংরেজি বইকে বাদ করে দাও, বাঁচলো কত পার্সেন্ট বই? 60%। এই যে 60% বই বাঁচলো, সেই বইয়ের আবার 40% হিন্দি, তার মানে 60%-এর 40% হচ্ছে হিন্দি। তো 60%-এর থেকে হিন্দিটাকেও বাদ দিয়ে দাও, তাহলে বাকি বাঁচলো কত? 60%। 60% হচ্ছে মানে টোটাল 40% ছিল ইংরেজিতে, ইংরেজি বাদ দিলাম, তাহলে বাকি বইগুলো হলো কত? 60%-এর। এই 60%-এর মধ্যে থেকে 40% হিন্দি আর বাকি বই উড়িয়া। আচ্ছা, আমাকে হিন্দি বইয়ের সংখ্যাই দেওয়া আছে, তাহলে প্রবলেম নেই। তাহলে 60%-এর 40% যে হিন্দি বই সেটা আমাকে দেওয়া আছে 4800, অর্থাৎ এত পার্সেন্টের মান হচ্ছে 4800। 60%-এর 40%, তো এখান থেকে একটা পার্সেন্টকে জাস্ট খালি তোমরা তুলে নাও, নিচে রেখে নাও, তাহলে একটা জিরো একটা জিরো একটা জিরো কাটবে, অর্থাৎ 6 4 24%। 24%-এর মান হচ্ছে 4800। তাহলে মোট বই তো 100% ছিল, তা সেটা বেরিয়ে যাবে। তাহলে 4800/24 ইন্টু 100, 24 দিয়ে কাটলে 2, তাহলে কত আসছে? গুণ করলে 20,000। তো টোটাল বইয়ের সংখ্যা 20,000। ওকে, আমি দুটো পার্টে এখন থেকে যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে দুটো পার্টে, আর যদি খুব বড় হয় যে 100-এর কাছাকাছি কোশ্চেন চলে যায় তাহলে 3টে পার্টে তোমাদেরকে দেবো, কারণ একটা পার্টে করাটা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছিলাম কিছুদিন ধরে, অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি, বাট তোমাদেরকে রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না, কারণ অতগুলো কোশ্চেনকে একবারে বসে রেকর্ড করাটা একটু চাপের ব্যাপার হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করে। তাই আমি পার্টে পার্টে দিচ্ছি, যাতে তোমরা অন্তত এক সপ্তাহে দুটো চ্যাপ্টার অন্তত যেন কমপ্লিট তোমরা পেয়ে যাও, এরকমভাবে চেষ্টা করছি। ওকে, তো পার্টে পার্টে পেয়ে যাবে, মোটামুটি বেশি পার্ট হবে না, 2 থেকে 3টে পার্ট হার্ডলিতে তোমরা এই বাকি চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো। 28 নম্বর দেখো, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয় কী প্রভাব পড়লো? কোনো দ্রব্যের মূল্য 15% বেড়েছে আর দ্রব্যটার বিক্রি কমে গেছে 20%, মানে দাম বেড়েছে 15 আর বিক্রি কমেছে -20, প্লাস 15 ইন্টু -20, ওই যে ফর্মুলা বললাম ওটাই অ্যাপ্লাই করছি। তাহলে এখানে হবে -5, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 20 পাচ্ছে 100, 5 3 15 3, তাহলে -8, অর্থাৎ 8%-এর আলটিমেটলি কিন্তু ক্ষতি হচ্ছে। কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, মানে এবার আর খরচটা সেম থাকলো না। তাহলে পরিবার কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল? এই ধরনের কোশ্চেন কীভাবে করবে দেখো, আগে যদি 100 টাকা দাম থাকতো তাহলে তোমরা জাস্ট এইভাবে করবে, 100 হলে 130, কিন্তু ব্যবহারটা আলটিমেটলি 4% বাড়বেই, অর্থাৎ 100 থেকে 104 হবে। তাহলে এই যে ব্যবহারটা কমাবো সেটা কত কমালো? 130 থেকে 100-তে ফেরত যাব না, আর 130 থেকে 104-এ ফেরত যাব, অর্থাৎ 26 ইউনিট ব্যবহার কমাবো। 26/130 ইন্টু 100% করলেই বেরিয়ে যাবে 26 5-এ 130 আর 5 20-তে 100, অর্থাৎ 20% সেখানে আমাকে কি করতে হবে? ব্যবহার কমাতে হবে।
এক ব্যক্তি তার বেতনের 5% ট্যাক্স দেওয়ার পরে মানে কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করে দেন, তার হাতে 114 টাকা থাকে, মোট বেতন কত? তো মোট বেতন যদি 100% হয় তার মধ্যে থেকে 5% কর দিয়ে দিলেন, তাহলে বাঁচলো কত? 95%। এই 95%-এর মধ্যে আবার 95% খরচ করে দেন, তাহলে বাঁচলো কত? 5%। এটাই হচ্ছে 114 টাকা। তাহলে এটা যদি 114 হয়, একটা পার্সেন্টের জন্য 100 তুলো, তাহলে 5 20-তে 100, 5 4-এ 20, 5 19-এ 95, অর্থাৎ 19/4%-এর মান হচ্ছে 114। তাহলে টোটালটা টাকা চেয়েছে মোট বেতন, অর্থাৎ 100%-এর মান কত? তাহলে 114/19 × 4 × 100। তো এই ভ্যালুটা বের করলে আমাদের হয়ে যাবে। তো 19 6 হচ্ছে 114, ওকে, আর 6 4-এ 24, 2400। তাহলে 2400 টাকা হচ্ছে মোট বেতন। এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন এত এত করে বাড়লে 3 বছর পর বেতন কত হবে? খুবই ইজি, 10,000। প্রথম বছর বেতন বাড়ে কত? 10%। 10% মানে 1/10, তাহলে বেতন হয়ে যাবে 11/10। পরের বছর বেতন বাড়ে 20%। 20% মানে 1/5, তাহলে বেতনটা বেড়ে হয়ে যাবে 6/5, 5 আর 1-এ 6। তারপরে 30% বাড়ে, 30% মানে হচ্ছে 3/10, তাহলে বেতনটা বেড়ে হয়ে যাবে 13/10। এটা হবে আলটিমেটলি বেতন। ওকে, তো কাটাকাটি করি, একটা জিরো কাটবো, এই জিরো কাটবো। এবার অনেকের মনে পারে যে এগুলো কেন করছি, কিভাবে করছি, যারা নতুন চ্যানেলে নতুন এই ভিডিওসগুলো দেখছো তাদের একটু অসুবিধা হতে পারে, তার জন্য তাদেরকে আমার পুরনো ভিডিওসগুলো যেগুলো চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস আছে সেগুলো তোমাদের দেখে বুঝতে হবে, কারণ সেখানে আমি এলাবোরেট করে এগুলোকে বুঝিয়েছি। ওকে, তো এখানে দেখো এবার এগুলোকে আমাদের গুণ করতে হবে। তাহলে 13 6 78, 78 দুনা হচ্ছে 70 দুনা 140, 156, 156 ইন্টু 11 হচ্ছে, তাহলে 0 11 6 66, 6 11 6 66, 6 11 5 55, 61, ওকে, 17,160। এটা আমাদের অ্যান্সার আসছে। একটি গাড়ির দাম পরপর 3 বছর বাড়লো 10%, 20% ও 30%। ও আচ্ছা, পরপর 3 বছর হ্রাস পেয়ে এত টাকা হলো, প্রথমে গাড়ির দাম কত ছিল? তো দেখো 10% মানে হচ্ছে 1/10%, মানে 1/10, 20% মানে 1/5, আর 30% মানে 3/10। অর্থাৎ গাড়িটার দাম যদি 10 টাকা হয় তাহলে কমে গিয়ে সেটা হয়েছে 9 টাকা। পরবর্তীতে গাড়িটার দাম যদি 20 টাকা মানে 5 টাকা হয় শুরুতে, তাহলে সেটা কমে গিয়ে হবে 4 টাকা। তারপরের বছর যদি গাড়িটার দাম শুরুতে 10 হয় তাহলে কমে গিয়ে হবে 10 থেকে 3 কমেছে, অর্থাৎ 7। এবার এইগুলোকে আমাদের কাটাকাটি করব। 2 5-এ 10, 2 2-এ 4। এই কাটাকাটির সময় মনে রাখবে কোনাকুনি কাটাকাটি হতে পারে, পাশাপাশি হতে পারে, কিন্তু উপর নিচে কাটাকাটি আমাদের হবে না, এটা আমি এরকম বলেছিলাম। তো 2 5-এ 10, তো এই হলো গল্প। 5 5-এ 25 আর 9 7-এ 63। তো এটা হচ্ছে পূর্বের দাম, আর এটা হচ্ছে কমে যাওয়ার পরে আলটিমেটলি আর কি। আচ্ছা, এখানে 5 5-এ 25, আরেকটা 5 আছে এখানে, 125 হবে। তো 125, আর এটা হচ্ছে কত? কমে যাওয়ার পরের দাম। এটা পূর্বের দাম, এটা 3 বার কমে যাওয়ার পরের দাম। তো এই দামটা আমাকে দেওয়া আছে 504000, অর্থাৎ 63 ইউনিটের মান হচ্ছে এটা। তাহলে 125 ইউনিটের মান কত? তো 8 দিয়ে এটা কাটা চলে যাবে, 63 8-এ, 8 3-এ 24, 8 6 48, তার মানে 8000। তো এটার সাথে এবার গুণ করতে হবে 0 0 0। 125 8-এ আমরা জানি কত হয়, 125 2-এ হচ্ছে আমাদের 250, 1000 হয়ে যাবে। মানে আলটিমেটলি এই কতটা, এই জিনিসটা আমাদের অ্যান্সার আসবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লক্ষ টাকা, এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 33 নাম্বার কি আছে। একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর কমে এত 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 পার্সেন্ট করে, প্রথমে লোক সংখ্যা এত থাকলে 3 বছর পরে কত হবে? তো সেম জিনিস দেখো এখানেও এইভাবে করে করতে পারো। 125000 ছিল, প্রথমবার 2% কমলো, তো 2% কমলো তো হয়ে গেল কত? 98%। তারপরের বছর আবার 4% কমলো, তো 4% কমলো তো আলটিমেটলি হলো কত? 96%। তারপরের বছর 6% কমলো, তো 6% কমলো তো হলো কত? 94%। এটা কাটাকাটি করলে 3 বছর পরে লোক সংখ্যা বেরিয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি দেখো সবগুলো অপশানের শেষেই 4 4 আছে, তো সেইভাবে করে আমরা করতে পারছি না, আমাদের কাটাকাটিটা করতেই হবে। 2 0 2 0 এখান থেকে কাটি, 1 0 1 0 কাটি। এবার এখানে একটু কাটাকাটি চাইলে তোমরা করতে পারো, আদারওয়াইজ এটাকে গুণ করতে হবে। তো ওকে, তো এখান থেকে দেখো একটা মিনিট, আমরা যদি গুণ করতে নিই, কাটাকাটি একটু করতেও নিই, তাহলে 2 5-এ 10 49। এখানে যদি কাটাকাটি করি 4 25-এ 100, আর এখানে 4 2 8, 4 4-এ 16, আর কাটাকাটি যাবে 25 দিয়ে কাটলে 25 5-এ 125, 125 কাটা চলে গেল, অর্থাৎ 49 × 24 × 94, এটা আমাদেরকে এখানে গুণ করতে হবে।
তো এটাকে যদি তোমরা গুণ করো তোমাদের গুণফল আসবে 110544। তো এটা তোমাদেরকে গুণ করতে হবে, কোনো এখানে উপায় আমি দেখছি না। 34 নম্বর দেখো কি দেওয়া আছে, নিলাম তার বেতনের 20% ভাড়া দেবার পর বাকি টাকার 70% সংসারে খরচা করে দেন, তার সঞ্চয় হয় এত টাকা, তাহলে বেতন কত? বেতনকে যদি তুমি 100% মনে করো তাহলে এর মধ্যে থেকে 20% ভাড়া দিয়ে দেন, তাহলে তার হাতে থাকে 80%। এই 80%-এর মধ্যে থেকেও আবার 70% সংসারে খরচ করে দেন, তাহলে বাঁচে কত? 30%। এটাই তার সঞ্চয়, অর্থাৎ এটাই হচ্ছে 3600 টাকা। অর্থাৎ 1% জন্য 100 নিচে নাও, 0000 কাটো, অর্থাৎ 8 3 24%-এর মান হচ্ছে 3600 টাকা। তাহলে বেতন অর্থাৎ 100%-এর মান কত হবে? 3600/24 ইন্টু 100। তো 12 দুনা 24, 12 3 36, 300, 2 150, অর্থাৎ গুণ করলে 15,000, 15000, এত টাকা হচ্ছে তার বেতন। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করেছেন। মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার যদি 100 জন মনে করো, তার মধ্যে বিজয় প্রার্থী কি মোট ভোটের কত পেয়েছে? 60%। তাহলে যে পরাজয় হয়েছে সে পেয়েছে 40% ভোট, মানে 40টা ভোট। তাহলে বিজয়ী প্রার্থী কতগুলো ভোটে জিতলো? 20টা ভোটে জিতলো। আর এই 20 মানেই আমাকে 5000 দেওয়া আছে। তাহলে 20 এর মান যদি 5000 হয়, তাহলে মোট ভোটার অর্থাৎ 100 এর মান কত? 20 5 100, অর্থাৎ 5 5 25,000। 25,000 হচ্ছে মোট ভোটার। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়ে যায়। আর গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এত ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? মোট ভোটার 100 মনে করো। এর মধ্যে থেকে 100-এর মধ্যে থেকে 25% ভোট দেননি, অর্থাৎ 75 জন ভোট দিয়েছেন, 25 জন ভোট দেননি। কারণ 100-এর 25% মানে 25 হয়। 25 জন ভোট দেননি, 75 জন ভোট দিয়েছেন। এই 75-এর মধ্যে আবার 2% ভোট বলছে বাতিল হয়ে যায়। তাহলে 75-এর 2% কত হবে? 75-এর 2% যদি বের করো তাহলে কত হবে? এটা 25 3 75, 25 4 100, 2 2 4, তার মানে 3/2। তাহলে 3/2 অর্থাৎ মানে 1.5, এতটা ভোট কিন্তু বাতিল হয়ে যায়। বা বলতে পারো যে 75-এর মধ্যে থেকে 2% বাতিল হয়, মানে 98% ভোট কিন্তু পড়ে। তাহলে 25 3 75, 25 4 100, 4 দিয়ে করলে 2 2 না 4, 49, অর্থাৎ 3 নং 27 7 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 147/2 যা মান আছে, এতগুলো ভোট কিন্তু হয়, মানে ভোট পড়ে। এবার বলছে এই যে ভোট হলো, এই ভোটের মধ্যে 75% ভোট কে পেয়েছে? নির্বাচিত প্রার্থী 75%, আর যে হেরেছে তার মানে সে 25% পেয়েছে। আর আমাকে বলেছে যে তিনি 9261 পেয়েছেন, মানে এই ভোটের মানে 147/2-এর 75%-এর যে মান সেটাই হচ্ছে 9261। তাহলে মোট ভোটার মানে কি? 100 এর মান কত হবে? তো এটা আমরা ক্যালকুলেট করতে পারি এখান থেকে। তো 25 3 75, 25 4 হচ্ছে 100, অর্থাৎ আলটিমেটলি যেটা দাঁড়াবে 9261 ডিভাইডেড বাই হবে 147 ইন্টু 3, আর উপরে হয়ে যাবে 2 4 8 ইন্টু 100। তো এই কাটাকাটিটা আমাদেরকে করতে হবে। এবার এখানে কাটাকাটি করতে পারি আমরা 7 দিয়ে যদি কাটি, তাহলে 7 2 14, 7 1 7, 7 1 7, 7 3 21, 7 2 14, আর 7 3 21। 21 দিয়ে কাটলে পরে দেখো 7 দিয়ে আবার কাটি, 7 3 21, তাহলে 7 1 7 6, 7 8 56, 7 9 63। 3 দিয়ে কাটলে 3 6 18, 3 3 9, আবার 3 দিয়ে কাটলে 3 2 6, 3 1 3, 21 ইন্টু 8 ইন্টু 100, অর্থাৎ 8 1 8, 8 2 16, 168 16,800 ভোট কিন্তু হচ্ছে মোট ভোটার। 37 নম্বর কি বলছে? কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, আর মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 বেশি পেল। অর্থাৎ বলতে পারো 30% নম্বর প্লাস 15, এটা হচ্ছে পাসিং মার্কস। সিমিলারলি এ 40% নম্বর পেয়ে কিন্তু বেশি পেয়ে গেছে, কত? 35 বেশি পেয়ে গেছে পাস মার্কসের থেকে, এটাও পাসিং মার্ক। তাহলে এই দুটোকে ইকুয়াল বলতে পারি। তাহলে 30%টা যদি ওপাশে বিয়োগ করি 40-এর থেকে, তাহলে 10%-এর মান হবে কত? 35টা এদিকে যোগ হবে 50, অর্থাৎ 10%-এর মান হচ্ছে 50। তাহলে 5 নম্বর চেয়েছে, তাহলে 30%-এর মান বের করো। 30%-এর মান কত হবে? 10% এটা হলে 30% মানে 150। তাহলে 150 প্লাস 15 অর্থাৎ 165। এই 165 নাম্বার এটা হচ্ছে
কি টোটাল পাস নম্বর, কিন্তু এটা যদি নম্বর বের করতে বলে, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে উল্টো যে পরীক্ষায় পাসের নম্বর শতকরা কত নম্বর পাস। তাহলে আমাদেরকে কাজ কি করতে হবে উল্টো, যে 50 নাম্বার মানে হচ্ছে 10%, তাহলে এই 15 নাম্বার মানে কত, তো 15 নাম্বার মানে কত হবে 10/50 ইন্টু 15%, 10 5 50, 5 3 15, 3%, 15 নাম্বার মানে 3%, আর এদিকে 30%, তাহলে 30 আর 3 33%, এটা হচ্ছে পাসিং পার্সেন্টেজ। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপরে 5% কমে এত টাকা হলো, তার প্রাথমিক বেতন কত। দেখো 10% বেড়েছে, 10% মানে আমরা জানি 1/10, আর 5% মানে জানি 1/20। এটা বেড়েছে অর্থাৎ আগে 10 থাকলে পরের বছর হলো 11, ঠিক তারপরে বেড়ে গিয়ে হলো 11, আর শুরুতে 20 থাকলে সেটা পরের বছর বেড়ে গিয়ে কমে গিয়ে হলো 19। এটা যেহেতু কমেছে তাহলে কোনাকুনি গুণ করলে 20 10 200, আর এখানে হচ্ছে 11 9 99, 9 থাকলে 9, 11 1 11, আর 9 হচ্ছে 20, 209, ঠিক আছে। ওকে, তো আলটিমেটলি বলছে কি তার প্রাথমিক বেতন কত টাকা ছিল, তো বেড়ে গিয়ে কত হয়েছে এটা, আর এটা আমরা দেখছি 209, তার মানে বলতে পারি যে 209 মানেই হচ্ছে আমার 20900 এত টাকা। তাহলে 200 ইউনিটের মান যদি এত টাকা হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে, এটা দিয়ে ভাগ দাও 100 টাকা, তাহলে 200 ইউনিটের মান কত হবে, 200 ইউনিটের মান হয়ে যাবে এইটা 20,000 টাকা। এটা হচ্ছে তার প্রাথমিক বেতন ছিল। তো আজকের এই ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 38 অবধি তোমাদেরকে রাখছি, কোশ্চেন নাম্বার 39 থেকে নিয়ে বাকি অর্থাৎ 78টা মোট কোশ্চেন আছে, তো বাকিগুলো তোমাদেরকে আরেকটা পার্টে দিয়ে দেবো। একবারে গোটাটা দিতে একটু আমার অসুবিধা হচ্ছে, টোটাল ভিডিওটাকে একবারে করলে একটু মেমোরিও বেশি হয় আর একটু টাইমও লাগে, প্রসেসিং হতে সব কিছুতে রেকর্ড করতে অসুবিধা হয় টানা, তাই আমি দুটো পার্টে দিয়ে দিচ্ছি। এই মোটামুটি 70-80 কোশ্চেন থাকলে সেটাকে দুটো পার্টে দেবো, আর যদি 100 কোশ্চেন্সের কাছাকাছি চলে যায় যেটা প্রফিট অ্যান্ড লসে আসে, তো সেগুলোতে 2 থেকে 3টে পার্ট আরটি হতে পারে। তো আশা করছি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। একই ব্যাপার হবে যে একটা ভিডিও দিতে গেলে যতটা টাইম লেগে যাচ্ছিলো সেই টাইমেই তোমরা পেয়ে যাবে, বাট পার্টে পার্টে পাবে, এতে আমার সুবিধা হবে। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই রাখছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, এইটুকু তোমরা তুলে নাও, বাকিটা 1-2 দিনের মধ্যে তোমাদেরকে বাকি পার্টটাও, আর এরপরে বাকি 40টা কোশ্চেনের কাছাকাছি আছে সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই জানিও, বাকিদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে জয়েন করে নেবে। নেক্সট ভিডিও দেখা হবে, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।